আরে জানো কি কাণ্ড ঘটেছে? সাহেব মন্ডলের আদরের ছোট ছেলেকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রামে তো এই নিয়ে তুমুল হট্টগোল শুরু হয়েছে। আর এটা কি ভাবা যায়? সাহেব মন্ডলের ছেলেকে কিডন্যাপ করেছে। বলি কার এত সাহস হয়েছে বলো দেখি? নিশ্চয় তার মরার পাখা গজিয়েছে। কথায় আছে না, পিপিলিকার পাখা গজায় মরার সময় হলে। সেটা তুমি যাই বলো ধীরেন দাদা, যদি একবার ওই কিডন্যাপার ধরা পড়ে যায় না, তবে তার কি যে হাল করবে সাহেব মন্ডল, সেটা আর দেখার মতো থাকবে না। আমিও তাই ভাবছি, সাহেব মন্ডলের ছেলেকে কিডন্যাপ করবে এমন দুঃসাহস কার আছে? বিষয়টা একটু ভেবে দেখতে হবে। এবার উঠি গো ধীরেন দাদা, একটু গ্রামের ভিতরে যাই, দেখি মানুষজন কি করছে। গনি মিয়া তেমন কোনো কাজ কাম করে না, একটু অলসই বলা যায়। সে তার বারান্দায় বসে কপালে হাত দিয়ে চিন্তা করতে থাকে। সাহেব মন্ডলের ছেলেকে কেউ তুলে নিয়ে যেতে পারে, এটা যেন তার বিশ্বাসই হচ্ছে না। এগুলো ভাবতে ভাবতেই দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো। এদিকে সাহেব মন্ডলের মন খুবই খারাপ। এত সম্পদ, এত লোকজন, তবুও সে কোনোভাবেই তার ছেলেকে খুঁজে পাচ্ছে না। মন্ডল মশাই, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার ছেলেকে যারা কিডন্যাপ করেছে তাদের অবশ্যই ধরা হবে, আর কঠিন শাস্তি পাবে। আমি ভাবছিলাম একবার থানায় গিয়ে দারোগা বাবুকে জানাবো, যদি কোনো ভালো একটা উপায় হতো। আপনি কি ভুলে গেছেন মন্ডল মশাই, কিডন্যাপার কি বলেছিলেন কল দিয়ে? যদি আপনি থানা পুলিশ করেন, তবে ওরা আপনার ছেলেকে মেরে ফেলবে। আমার মনে হয় আপনি ওদের কথায় মেনে নিলে ভালো হবে। যে অঙ্কের টাকা ওরা দাবি করেছে, সেটা দিয়ে আপনি আপনার ছেলেকে বুঝে নিন। কি যে করব কিছুই তো বুঝতে পারছি না। এদিকে রবির মায়ের কান্না তো আর কোনোভাবেই থামছে না। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! আমি কখনো কারো উপর কোনো অন্যায় করিনি, তবে কেন আজ আমার এই হাল? একদিন সকালে গনি মিয়া কাঠ কাটার উদ্দেশ্যে বনের দিকে যাত্রা শুরু করে। স্বাভাবিকভাবেই কাজের প্রতি তার তেমন একটা ইচ্ছে নেই, তবুও কিছু করার নেই, কারণ তার ঘরে কোনো খাবারও নেই। তাই গনি মিয়া কাঠ কাটার উদ্দেশ্যে বনের দিকে যাচ্ছে। বনের পাশ দিয়ে একটি রেল লাইন চলে গিয়েছে। সেখানে বহু আগের একটি ছোট ভাঙা বাড়ি আছে। বনের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ গনি মিয়ার কানে একটা কান্নার শব্দ ভেসে আসলো। সে আর কিছু না ভেবেই ঘরের মধ্যে প্রবেশ করলো। হাই হাই, এটা কি? এটা তো সাহেব মন্ডলের ছেলে। ঠিক তখনই বাহির থেকে কারো পায়ের আওয়াজ শোনা গেল। গনি মিয়া সেই বাড়ি থেকে বেরিয়ে একটি গাছের আড়ালে লুকিয়ে পড়লেন। কিছুক্ষণ পর সে যা দেখল, সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিলেন না। আরে, এটা কি? এটা তো কালু, সাহেব মন্ডলের লোক। ব্যাপারটা আমার আর বুঝতে বাকি নেই। খবরটা সাহেব মন্ডলকে জানাতে হবে। মন্ডল সাহেব, আপনাকে একটি খবর দেওয়ার জন্য আমি ছুটে এলাম। খবর? কিসের খবর? আপনার ছেলে কোথায় আছে এটা আমি জানি মন্ডল মশাই। কি বললি তুই? কোথায় আমার মানিক, আমার বুকের ধন? বল বল, তাড়াতাড়ি বল। আপনি আমার সাথে আসুন মন্ডল মশাই। সাহেব মন্ডল ও গনি মিয়া জঙ্গলের মধ্যে সেই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। আলু, তুই? তোর এত বড় সাহস! তুই আমার ছেলেকে জিম্মি করে আমার থেকে মুক্তিপণ নিতে চাইছিলি? গনি মিয়া, ধরো ওকে,
ওকে গ্রামে নিয়ে চলো, তারপর যা করার করব। এরপর থানা থেকে পুলিশ এলো। এলাকার মানুষ মণ্ডল সাহেবের বাড়ির সামনের বটগাছটার নিচে জড়ো হলো। মন্ডল মশাই, আপনার উচিত ছিল আরো আগেই আমাদের জানানো। তবে আর কোনো চিন্তা করবেন না, ওকে থানায় নিয়ে গিয়ে এমন মার মারবো ওর বাবার নামও ভুলে যাবে। জি দারোগা বাবু, ওকে আমার সামনে থেকে নিয়ে যান। ও যখন যা চেয়েছে ওকে আমি তখন তাই দিয়েছি, আর আজ ও আমার এত বড় ক্ষতি করলো। দূর করুন আমার সামনে থেকে ওই বদমাইশটাকে। আপনি আর কোনো চিন্তা করবেন না মন্ডল মশাই। তবে আবার যদি কখনো এমন কিছুর সম্মুখীন হন, তবে দয়া করে আমাদের জানাতে ভুলবেন না। গনি মিয়া, গত বছর তুমি যে টাকা ধার নিয়েছিলে সেটা তোমাকে আর ফেরত দিতে হবে না। এই নাও আরো 10,000 টাকা। আরো যদি কখনো কিছু লাগে তবে আমাকে জানিও। না না মন্ডল মশাই, আমার আর কিছুই লাগবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার আগের টাকাগুলো না নেয়ার জন্য। এরপর কালুকে পুলিশ ধরে নিয়ে যায়, আর সাহেব মণ্ডলও তার ছেলেকে ফেরত পান। আর এদিকে অলস গনি মিয়া, তার তো আর কোনো কাজের ধারও ধারতে হয় না, সে মনের আনন্দে দিন পার করতে থাকেন।